powered by One Feather Entertainment. জীবনের গভীরে কখনো কখনো এমন এক তৃষ্ণা জন্ম নেয় যা সংসারের সীমা ছাড়িয়ে অদেখা অচেনা এক সত্যের খোঁজে বেরিয়ে পড়ে। তপস্বিনী এই গল্পে সেই খোঁজই রূপ নিয়েছে এক নারীর অন্তর্লীন সাধনায়, ভালোবাসায় আর এক অদ্ভুত মায়ার জগতে, যেখানে প্রেম, ত্যাগ আর ভ্রান্তির মাঝে গড়ে ওঠে এক গভীর মানবিক সত্য। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের নতুন একটি এপিসোডে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট। আজ আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তপস্বিনী। গল্প পাঠে এবং বড়দার ভূমিকায় আমি সৌপ্তিক, ষোড়শীর ভূমিকায় পিয়ালি চ্যাটার্জি এবং অন্যান্য চরিত্রে সৌপ্তিক, পিয়ালি এবং দীপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প তপস্বিনী। বৈশাখ প্রায় শেষ হয়ে এসেছে। প্রথম রাতে গুমোট গরম ছিল, বাঁশ গাছের পাতাটাও পর্যন্ত নড়ছিল না। আকাশের তারাগুলো যেন মাথা ধরার ব্যথার মতো টপ টপ করছে। রাত্রি ৩টের সময় শনশন করে একটুখানি বাতাস উঠল। ষোড়শী শূন্য মেঝের উপর খোলা জানালার নিচে তখন শুয়ে রয়েছে। একটা কাপড়ে মোড়া টিনের বাক্স তার মাথার বালিশ। বেশ বোঝা যায় সে খুব উৎসাহ নিয়ে কৃষ্ণ সাধনা করছে। প্রতিদিন ভোর ৪টে উঠে স্নান সেরে ষোড়শী ঠাকুর ঘরে গিয়ে বসে। পূজা পাঠ করতে করতেই বেলা হয়ে যায়। তারপর বিদ্যারত্ন মশাই আসেন। সেই ঘরেই বসে সে তাঁর কাছে গীতা পড়ে। সংস্কৃত সে একটু আধটু শিখেছে। শঙ্করের বেদান্ত ভাষ্য এবং পাতলজন দর্শন মূল গ্রন্থ থেকে পড়বে, এই তার সংকল্প। তার বয়স হবে ২৩। ঘরকন্যার কাছ থেকে ষোড়শী অনেকটাই আলাদা থাকে। এটা কিভাবে সম্ভব হলো, সেই কারণ নিয়েই এই গল্প। নামের সঙ্গে মাখনবাবুর স্বভাবের কোনো মিল ছিল না। তার মন গলানো খুব কঠিন ছিল। তিনি ঠিক করেছিলেন যতদিন তার ছেলে বড়দা অন্তত বিএ পাশ না করবে ততদিন তার বৌমার কাছ থেকে সে দূরে থাকবে। কিন্তু পড়াশোনাটা বড়দার ঠিক স্বভাবে মানায় না। সে মানুষটা বেশ শৌখিন। জীবন উদ্যানের মধু সংগ্রহের ব্যাপারে তার মেজাজটা মৌমাছির মতো হলেও মৌচাক বানানোর জন্য যে পরিশ্রম দরকার সেটা সে একেবারেই সহ্য করতে পারে না। সে বড় আশা করেছিল বিয়ের পর থেকেই গোঁফে তেল দিয়ে একটু আরামে থাকবে আর সেই সঙ্গে নিশ্চিন্তে সিগারেট ফুঁকবে। কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়ের পর তার মঙ্গল সাধনের ইচ্ছে তার বাবার মনে আরও বেশি জোরালো হয়ে উঠল। স্কুলের পণ্ডিত মশাই বড়দার একটা নাম দিয়েছিলেন, গৌতম মুনি। বলাই বাহুল্য সেটা বড়দার ব্রহ্মতেজ দেখে নয়। কোনো প্রশ্নের সে উত্তর দিত না বলেই পণ্ডিত মশাই তাকে মুনি বলতেন। আর যখন কোনো উত্তর দিত তখন তার মধ্যে এমন সব গোজাতীয় পদার্থ পাওয়া যেত যে পণ্ডিত মশাইয়ের মতে তার গৌতম উপাধিটা একেবারেই সার্থক হতো। মাখনবাবু হেডমাস্টারের কাছে খোঁজ নিয়ে জানলেন স্কুলের পড়া আর ঘরের শিক্ষক এই দুই বড় ইঞ্জিন সামনে পেছনে জুড়ে দিলে তবেই বড়দার উদ্ধার হতে পারে। অধম ছাত্রদের পরীক্ষার সাগর পার করিয়ে দেন এমন নামজাদা মাস্টাররা রাত ১০টা, ১০:৩০ পর্যন্ত বড়দার সঙ্গে লেগে থাকতেন। সত্যযুগে সিদ্ধি লাভের জন্য বড় বড় তপস্বীরা যে তপস্যা করতেন সেটা ছিল একার তপস্যা।
কিন্তু মাস্টারদের সঙ্গে মিলে বড়দার এই যৌথ তপস্যা তার থেকেও অনেক বেশি কষ্টকর ছিল। সেই যুগের তপস্যার প্রধান তাপ ছিল অগ্নিকে ঘিরে, আর এখনকার এই পরীক্ষা তপস্যার প্রধান তাপের কারণ অগ্নি শর্মা মাস্টাররা। তারা বড়দাকে খুবই চালাতেন। তাই এত কষ্টের পর যখন সে পরীক্ষায় ফেল করল, তখন তার সান্ত্বনা ছিল এই যে সে যশস্বী মাস্টার মশাইদের মাথা নিচু করিয়ে দিয়েছে। কিন্তু এমন অসাধারণ ব্যর্থতাতেও মাখনবাবু হাল ছাড়লেন না। দ্বিতীয় বছরে আর এক দল মাস্টার নিযুক্ত হলেন। তাঁদের সঙ্গে চুক্তি হল, বেতন তো পাবেনি, তার উপর বড়দা যদি ফার্স্ট ডিভিশনে পাশ করতে পারে তবে আলাদা বকশিসও দেওয়া হবে। এবারেও বড়দা যথাসময় ফেল করত, কিন্তু এই আসন্ন দুর্ঘটনাকে একটু বৈচিত্র্যময় করে তুলতে পরীক্ষার ঠিক আগে রাতে পাড়ার কবিরাজের সঙ্গে পরামর্শ করে সে এক কড়া রকমের জোলাপের বড়ি খেল। ফলে ধন্বন্তরীর কৃপায় ফেল করার জন্য তাকে আর সেনেট পর্যন্ত ছুটতে হলো না। বাড়িতে বসেই সে কাজটা বেশ ভালোভাবে সম্পন্ন করতে পারল। রোগটা যেন উচ্চ অঙ্গের সাময়িক পত্রিকার মতো ঠিক দিন ও ঠিক সময়ই প্রকাশ পেল। তাই মাখন নিশ্চিত বুঝলেন এই কাজটা কোনো সম্পাদক ছাড়া ঘটতেই পারে না। এ নিয়ে কোনো আলোচনা না করে তিনি বড়দাকে বললেন, তৃতীয়বার পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। অর্থাৎ তার সশ্রম কারাদণ্ডের মেয়াদ আরও 1 বছর বাড়ল। অভিমানে একদিন বড়দা খুব ঘটা করে ভাত খেল না। তাতে ফল হলো এই যে সন্ধ্যার খাবারটা তাকে আরো বেশি করে খেতে হলো। মাখনকে সে বাঘের মতো ভয় করত, তবু মরিয়া হয়ে একদিন গিয়ে বলল, বলি কি বাবা, আমার মনে হয় এখানে থাকলে আমার পড়াশোনা হবে না। মাখন জিজ্ঞেস করলেন, তা কোথায় গেলে সেই অসম্ভব ব্যাপারটা সম্ভব হবে? সে বলল, বিলাতে। মাখন তাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলেন যে এ ব্যাপারে তার যে গোলমাল আছে তা ভূগোলে নয়, মগজে। নিজের পক্ষের প্রমাণ হিসেবে বড়দা বলল, তারই একজন সহপাঠী এন্ট্রান্স স্কুলের 3য় শ্রেণীর শেষ বেঞ্চ থেকে এক লাফে বিলেত গিয়ে একটা বড় পরীক্ষা পাশ করে এসেছে। মাখন বললেন, বড়দাকে বিলাতে পাঠাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে তাকে বিএ পাসটা করতে হবে। এ তো বড় মুশকিল। বিএ পাস না করেও বড়দা জন্মেছে, বিএ পাস না করলেও সে মরবে। কিন্তু জন্ম আর মৃত্যুর মাঝখানে কোথা থেকে যে এই বিএ পাসটা বিন্ধ্য পর্বতের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে রইল, নড়তে চড়তে সব দিক থেকেই বাধা। কথায় কথায় ঠিক ওই জায়গাতে গিয়েই কি ঠোক্কর খেতে হবে? কলিযুগে অগস্ত্যমুনি কি করছেন? তিনিও কি জটা মুড়িয়ে বিএ পাস করার জন্য বসে আছেন? একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বড়দা বলল, বারবার 3 বার, এবার কিন্তু শেষ। আবার তাক থেকে পেন্সিলের দাগ দেওয়া সেই বইগুলো নামিয়ে এনে বড়দা পড়ার জন্য কোমর বেঁধে বসতে যাচ্ছিল। এমন সময় একটা আঘাত পেল, যা সে আর সহ্য করতে পারল না। স্কুলে যাওয়ার সময় গাড়ির খোঁজ করতে গিয়ে সে জানতে পারল স্কুলে যাওয়ার গাড়ি ঘোড়াটা মাখনবাবু বেচে দিয়েছেন। তিনি বললেন, 2 বছর লোকসান গেল কত, আর কি করে এই খরচ টানি বলো তো? হ্যাঁ, তার থেকে বরং হেঁটেই যাও, কি আর করবেন। স্কুলে হেঁটে যাওয়া বড়দার পক্ষে মোটেই কঠিন ছিল না, কিন্তু লোকের কাছে এই অপমানের কি জবাব দেবে সেই ভাবনায় তাকে বেশি কষ্ট দিল। অবশেষে অনেক ভাবনার পর একদিন ভোরবেলা তার মাথায় এলো এই সংসারে মৃত্যুর বাইরে আর একটা পথ খোলা আছে, যেটা বিএ পাশের ওপর নির্ভর করে না, আর যেখানে স্ত্রী, সন্তান, ধনসম্পদ, লোকজন কিছুই দরকার নেই। সেই পথটা হলো সন্ন্যাস নেওয়া। এই ভাবনাটার ওপর কয়েকদিন ধরে সে গোপনে অনেক সিগারেটের ধোঁয়া ছাড়ল। তারপর একদিন দেখা গেল স্কুল ঘরের মেঝেতে
তার বইয়ের ছিঁড়া টুকরোগুলো যেন পরীক্ষার দুর্গের ভাঙা ধ্বংসাবশেষের মতো ছড়িয়ে পড়ে আছে, কিন্তু কোনো পরীক্ষার্থী নেই। টেবিলের ওপর এক টুকরো কাগজ ভাঙা কাঁচের গ্লাস দিয়ে চাপা দেওয়া, তাতে লেখা, আমি সন্ন্যাসী, আমার আর গাড়ির দরকার হবে না, শ্রীযুক্ত বরদানন্দ স্বামী। মাখনবাবু কয়েকদিন কোনো খোঁজই করলেন না। তিনি ভাবলেন বড়দাকে নিজের প্রয়োজনেই ফিরতে হবে। খাঁচার দরজা খোলা রাখলেই হবে, আর কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। দরজা খোলাই রইল, শুধু বইগুলোর ছেঁড়া টুকরোগুলো পরিষ্কার করে ফেলা হয়েছে, বাকি সব আগের মতোই আছে। ঘরের কোণে জলের কুঁজোর ওপর কানা ভাঙা গ্লাসটা উল্টো করে রাখা, তেলের দাগে মলিন চৌকির বসার জায়গায় ছাড়পোকার উৎপাত আর জীর্ণতা ঢাকতে একটা পুরনো অ্যাটলাসের মলাট পাতা, একদিকে একটা খালি প্যাক বাক্সের ওপর টিনের তোরঙ্গে বড়দার নাম লেখা, দেওয়ালের তাকের ওপর মলাট ছেঁড়া ইংরেজি বাংলা ডিকশনারি, হরপ্রসাদ শাস্ত্রীর ভারতবর্ষের ইতিহাস বইয়ের কিছু ছেঁড়া পাতা, আর রানী ভিক্টোরিয়ার ছবি আঁকা মলাটের অনেকগুলো এক্সারসাইজ খাতা। খাতাগুলো ছেড়ে দেখলে দেখা যেত সেগুলোর বেশিরভাগ থেকেই অলট্রেন কোম্পানির সিগারেটের বাক্স থেকে কাটা বিলাতি নটিদের ছবি ঝরে পড়ত। সন্ন্যাস নেওয়ার সময় পথের সান্ত্বনার জন্য এগুলো যে বড়দার সঙ্গে নেয়নি, তা থেকে বোঝা যায় তার মন তখন ঠিক স্বাভাবিক ছিল না। আমাদের নায়কের অবস্থা যখন এই, তখন নায়িকা ষোড়শীর বয়স মাত্র 13। বাড়িতে সবাই তাকে এখনো খুকি বলেই ডাকত। শ্বশুরবাড়িতেও সে এই চিরশৈশবের পরিচয় নিয়েই এসেছিল, তাই তার সামনেই বড়দার চরিত্র নিয়ে আলোচনা করতে বাড়ির দাসীদেরও কোনো বাধা ছিল না। শাশুড়ি ছিলেন চিররুগ্না, কর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলার শক্তি তার ছিল না, এমনকি মনে মনে ভাবতেও তিনি ভয় পেতেন। পিসি শাশুড়ির ভাষা ছিল খুব তীক্ষ্ণ, বড়দাকে নিয়ে তিনি খুব কড়া কথা বলতেন। এর একটা বিশেষ কারণও ছিল। পিতামহদের সময় থেকেই কৌলিন্যের অপদেবতার কাছে বংশের মেয়েদের বলি দেওয়া এই বাড়ির একটা প্রথা। এই পিসির ভাগ্যেও এমনই এক স্বামী জুটেছিল। সে ছিল একেবারে প্রচণ্ড গাঁজাখোর, তবে তার একটা ভালো গুণ ছিল, বেশি দিন বাঁচেনি। তাই আদর করে যখন পিসি ষোড়শীকে মুক্তোর হারের সঙ্গে তুলনা করতেন, তখন অন্তর্যামী বুঝতেন এই আক্ষেপ শুধু ষোড়শীকে নিয়ে নয়, সেই ব্যর্থ মুক্তাহারের জন্য। মুক্তাহারের যে বেদনা আছে সেটা সবাই ভুলেই গিয়েছিল। পিসি বলতেন, দাদা কেন যে এত মাস্টার পণ্ডিতের পেছনে খরচ করেন বুঝি না। লিখে দিতে পারি ওই বড়দা কোনোদিন পাশ করতে পারবে না। বড়দা পারবে না এই বিশ্বাস ষোড়শীরও ছিল, তবু সে মনে মনে চাইত কোনোভাবে যেন বড়দা পাশ করে অন্তত পিসির মুখের ঝাঁঝটা বন্ধ করে দেয়। বড়দা প্রথমবার ফেল করার পর মাখনবাবু যখন দ্বিতীয়বার মাস্টারদের ব্যবস্থা করতে লাগলেন, পিসি বলেছিলেন, ধন্য বলি দাদাকে, মানুষ তো ঠেকেও শেখে। তখন ষোড়শী দিন রাত ভাবতে লাগলো হয়তো এবার হঠাৎ বড়দা তার আশ্চর্য কোনো গোপন শক্তি প্রকাশ করবে এবং অবিশ্বাসী পৃথিবীকে স্তম্ভিত করে দেবে। সে যেন প্রথম শ্রেণীতে এমনভাবে পাশ করে যে সবাই অবাক হয়ে যায়। এতটাই বড় সাফল্য যে স্বয়ং লাট সাহেব সওয়ার পাঠিয়ে তাকে দেখা করার জন্য ডেকে পাঠান। কিন্তু ঠিক তখনই কবিরাজের সেই অব্যর্থ বড়িটা পরীক্ষার দিনের মাথার ওপর যুদ্ধের বোমার মতো এসে পড়ল। সেটাও মন্দের ভালো হতো যদি লোকে সন্দেহ না করত। পিসি বললেন, ছেলের এদিকে বুদ্ধি নেই, ওদিকে আছে। লাট সাহেবের তলবার এলো না। ষোড়শী মাথা নিচু করে লোকের হাসাহাসি সহ্য করল। সময় মতো খাওয়া জোলাপের সেই প্রহসন নিয়ে তার মনেও যে সন্দেহ হয়নি তা বলা যাবে না। ষোড়শী খুব আশা করেছিল এই ঘটনাটাকে অন্তত বাড়ির লোকেরা একটা দুর্ঘটনা বলে মনে করবে এবং কিছুটা অনুতাপ করবে,
কিন্তু তাদের সংসার বড়দার চলে যাওয়াটাকেও বিশেষ গুরুত্ব দিল না। সবাই বলল, এই দেখো না গো, দেখো না, এই এলো বলে অত ভেবো না দেখি। ষোড়শী মনে মনে বলল, কখনো না তুমি দেখো ঠাকুর, লোকের কথা মিথ্যে হোক, বাড়ির লোককে যেন হায় হায় করতে হয় ঠাকুর, যেন হায় হায় করতে হয় সবাইকে। বড়দা যেন প্রতি অন্যায় করেছে এই ভাবনায় এবং সব দুঃখের মধ্যেও এই সান্ত্বনা ও গৌরবে ষোড়শীর মন ভরে উঠতে লাগল। এদিকে ছেলের জন্য ব্যথিত বাবার সমস্ত স্নেহ দ্বিগুণ হয়ে ষোড়শীর ওপর এসে পড়ল। বৌমা যাতে সুখে থাকে, মাখনবাবুর এখন একমাত্র চিন্তা সেটাই। তার খুব ইচ্ছে ষোড়শী যেন তাকে এমন কিছু চাইতে বলে যা পাওয়া কঠিন। অনেক কষ্ট করে লোকসান স্বীকার করেও যদি তিনি তাকে একটু খুশি করতে পারেন, তাহলে যেন তার প্রাণ জুড়োয়। তিনি এমনভাবে ত্যাগ স্বীকার করতে চান যেন সেটা তার নিজের কাছে প্রায়শ্চিত্তের মতো হয়। ষোড়শীর বয়স তখন 15। ঘরের মধ্যে একা বসে থাকলে যখন তখন তার চোখে জল চলে আসে। চিরচেনা সংসারটা যেন তাকে চারিদিক থেকে চেপে ধরে। তার প্রাণ হাঁপিয়ে ওঠে। তার ঘরের প্রতিটি জিনিস, বারান্দার প্রতিটি রেলিং, আলিশার ওপর শাড়ি দিয়ে রাখা ফুলের টবগুলো যেগুলো চিরকাল একই জায়গায় দাঁড়িয়ে আছে, সব যেন তাকে ভেতরে ভেতরে বিরক্ত করতে থাকে। ঘরের খাট, আলনা, আলমারি সবকিছু যেন তার জীবনের শূন্যতাকে আরও বড় করে সামনে তুলে ধরে। ফলে সংসারের সব জিনিসপত্রের ওপরই তার একরকম রাগ জন্মাতে থাকে। এই সংসারে তার একমাত্র আরামের জায়গা ছিল সেই জানলার কাঁচটা। জানলার বাইরে যে বিশাল পৃথিবীটা রয়েছে, সেটাই যেন তার সবচেয়ে আপন মনে হতো। কারণ তার কাছে তখন যেন ঘর হলো বাহির, আর বাহির হলো ঘর। একদিন বেলা 10টার সময় অন্তঃপুরে যখন বাটি, বারকোশ, ধামা, চুপড়ি, শিলনোড়া আর পানের বাক্সের ভিড়ে ঘরকন্যার কাজের ব্যস্ততা খুব বেড়ে উঠেছে, ঠিক সেই সময় সংসারের সব ব্যস্ততা থেকে আলাদা হয়ে জানলার কাছে দাঁড়িয়ে ষোড়শী তার উদাস মনকে শূন্য আকাশের দিকে উড়িয়ে দিচ্ছিল। হঠাৎ জয় বিশ্বেশ্বর, জয় বিশ্বেশ্বর বলে হাঁক দিয়ে এক সন্ন্যাসী তার গেটের কাছে অশ্বত্থতলা থেকে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে ষোড়শীর সমস্ত শরীর যেন মিড় টানা বীণার তারের মতো তীব্র ব্যাকুলতায় কেঁপে উঠল। সে দৌড়ে গিয়ে পিসিকে বলল, পিসিমা, ওই সন্ন্যাসী ঠাকুরের ভোগের আয়োজন করো। এইভাবেই শুরু হলো। সন্ন্যাসীদের সেবা করা ষোড়শীর জীবনের লক্ষ্য হয়ে উঠল। এতদিন পরে শ্বশুরের কাছে বৌমার আবদারের পথ খুলে গেল। মাখনবাবু উৎসাহ নিয়ে বললেন, বুঝলে বৌমা, বাড়িতে ভালোভাবে একটা অতিথিশালা খোলা দরকার। তার আয় কিছুদিন ধরে কম ছিল, তবু তিনি 12 টাকা সুদে ধার করে এই সৎ কাজে নেমে পড়লেন। সন্ন্যাসীরাও যথেষ্ট আসতে লাগল। তাদের মধ্যে বেশিরভাগই যে একেবারে খাঁটি নয়, সে বিষয়ে মাখনের সন্দেহ ছিল না। কিন্তু বৌমার কাছে সে কথা বলার উপায় কি? বিশেষ করে যখন জটাধারী সন্ন্যাসীরা খাবার বা আরামের সামান্য ত্রুটি নিয়েও গালাগাল করে, অভিশাপ দিতে ওঠে, তখন অনেক সময় তার ইচ্ছে হতো তাদের ঘাড় ধরে বিদায় করে দিতে। কিন্তু ষোড়শীর মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত তাদের পা ছুঁয়ে মানাতে হতো। এটাই ছিল তার কঠিন প্রায়শ্চিত্ত। সন্ন্যাসী এলেই প্রথমে অন্তঃপুরে তাকে ডাকা হতো। পিসি তাকে বসিয়ে কথা বলতেন, আর ষোড়শী দরজার আড়ালে দাঁড়িয়ে দেখত। এই সাবধানতার কারণ ছিল যদি সন্ন্যাসী তাকে প্রথমেই মা বলে ডাকে। কারণ কে জানে, বড়দার যে ফটোগ্রাফটা ষোড়শীর কাছে ছিল, সেটা ছিল তার ছেলেবেলার ছবি। সেই বালক মুখে যদি গোঁপ, দাড়ি, জটা আর ছাই ফস্য যোগ করা হয়, তাহলে কেমন দেখতে হবে তা বলা কঠিন। কতবার কত মুখ দেখে তার মনে হয়েছে হয়তো কিছুটা মিল আছে। বুকের মধ্যে রক্ত দ্রুত বয়ে গেছে, কিন্তু পরে দেখা গেছে কণ্ঠস্বরে মিল নেই, বা নাকের ডগাটা অন্যরকম। এইভাবে
ঘরের কোণে বসে থেকেও নতুন নতুন সন্ন্যাসীদের মধ্যে দিয়ে যেন ষোড়শী সারা পৃথিবীতে খুঁজে বেড়াচ্ছে। এই খোঁজই তার সুখ, এই খোঁজই যেন তার স্বামী, তার জীবন ও যৌবনের পূর্ণতা। এই খোঁজকে ঘিরেই তার সংসারের সব আয়োজন। সকালে উঠেই এই কাজের জন্য তার সেবার শুরু হয়। আগে সে কখনো রান্নাঘরের কাজ করত না, এখন এই কাজেই তার আনন্দ। সারাক্ষণ তার মনে প্রত্যাশার প্রদীপ জ্বলতে থাকে। রাতে শুতে যাওয়ার আগে তার শেষ চিন্তা, হয়তো কালই আমার সেই অতিথি এসে পৌঁছবে, হয়তো আমার অতিথি এখন এই বাড়িতেই আসছেন। এই খোঁজ চলতে চলতে যেমন করে বিধাতা তিলোত্তমাকে গড়েছিলেন, তেমন করে ষোড়শী নানা সন্ন্যাসীর সেবা গুণগুলো মিলিয়ে বড়দার এক মূর্তি নিজের মনে গড়ে তুলেছিল। পবিত্র তার সত্তা, তেজে দীপ্ত তার দেহ, গভীর তার জ্ঞান, কঠোর তার ব্রত। এমন সন্ন্যাসীকে অবজ্ঞা করার সাহস কার আছে? সব সন্ন্যাসীর মধ্যে যেন এই এক সন্ন্যাসীরই পূজা চলছে। এমনকি তার শ্বশুরও যেন এই পূজার প্রধান পূজারী। এর চেয়ে বড় গৌরব ষোড়শীর কাছে আর কিছু ছিল না। কিন্তু সন্ন্যাসী তো প্রতিদিন আসে না। মাঝের সেই ফাঁকগুলো খুব অসহ্য লাগত। ধীরে ধীরে সে ফাঁকও ভরতে লাগল। ষোড়শী ঘরেই বসে সন্ন্যাসের সাধনায় মগ্ন হয়ে গেল। সে মেঝেতে কম্বল পেতে শোয়, দিনে একবার খায়, তাও বেশিরভাগ ফলমূল। গায়ে পড়ে গেরুয়া রঙের তসর শাড়ি, তবে সাধ্যির লক্ষণ দেখাতে তার লাল পাড়টা বেশ চওড়া, আর সিঁথির অর্ধেক জুড়ে মোটা করে সিঁদুর। এরপর সে শ্বশুরকে বলে সংস্কৃত পড়া শুরু করল। মুগ্ধবোধ মুখস্থ করতে তার খুব বেশি সময় লাগল না। পণ্ডিত মশাই বললেন, এটাই তো পূর্বজন্মে অর্জিত বিদ্যা। সে মনে মনে ঠিক করেছিল যতই সে পবিত্রতায় এগোবে ততই সন্ন্যাসীর সঙ্গে তার অন্তরের মিলন পূর্ণ হবে। বাইরের লোকেরা সবাই তাকে ধন্য ধন্য করতে লাগল। এই সন্ন্যাসীর সাথী স্ত্রীর পায়ের ধুলো আর আশীর্বাদ নিতে লোকের ভিড় বাড়তে লাগল। এমনকি পিসিও এখন তার সামনে ভয় আর সম্মান মিশিয়ে চুপ করে থাকেন। কিন্তু ষোড়শী নিজের মনকে তো চিনত। তার মনের রং এখনো পুরোপুরি গেরুয়া হয়ে ওঠেনি। আজ ভোরে যে ঝিরঝিরে ঠান্ডা হাওয়া বইছিল, সেটা যেন তার শরীর মন জুড়ে কারো ফিস ফিস কথার মতো এসে লাগল। উঠতে তার ইচ্ছে করছিল না, জোর করে উঠল, জোর করে কাজ করতে গেল। কিন্তু মনে হচ্ছিল জানলার পাশে বসে তার মনের দূর দিগন্ত থেকে ভেসে আসা বাঁশির সুরটা চুপ করে শোনে। কখনো কখনো তার মন যেন অদ্ভুতভাবে সজাগ হয়ে ওঠে। রোদের মধ্যে নারকেল পাতাগুলো ঝিলমিল করে, মনে হয় যেন তার বুকের মধ্যে কথা বলছে। পণ্ডিত মশাই গীতা পড়ে ব্যাখ্যা করছেন, কিন্তু তার মন সেখানে থাকে না। বরং জানলার বাইরের বাগানে শুকনো পাতার ওপর দিয়ে যখন কাঠবেড়ালি খসখস করে যায়, দূর আকাশ ভেদ করে যখন চিলের তীক্ষ্ণ ডাক ভেসে আসে, অথবা পুকুর পাড়ের রাস্তা দিয়ে গরুর গাড়ির ক্লান্ত শব্দ বাতাসে ছড়িয়ে পড়ে, এই সব কিছুই তার মনকে অকারণে ব্যাকুল করে তোলে। এগুলো তো কোনোভাবেই বৈরাগ্যের লক্ষণ নয়। এই যে বিশাল পৃথিবী, তপ্ত প্রাণের পৃথিবী, যার আদিম উষ্ণ বাষ্প একসময় আকাশ ঢেকে দিয়েছিল, যার সৃষ্টি ব্রহ্মার বেদ পাঠেরও আগে, যা রং, শব্দ, গন্ধ সব কিছুর সঙ্গে জীবের নাড়ির গভীর সম্পর্ক, তার হাজার হাজার দূত জীবের হৃদয়ের গোপন পথে অবাধে যাতায়াত করে। ষোড়শী এখনো কঠোর সাধনা করেও সেই পথ বন্ধ করতে পারেনি। তাই গেরুয়া রঙকে আরও গাঢ় করতে হবে। ষোড়শী পণ্ডিত মশাইকে ধরে বলল, আমাকে যোগাসনের পদ্ধতি শিখিয়ে দিন। পণ্ডিত মশাই বললেন, মা, তোমার এসব পথের দরকার নেই।
সিদ্ধি তো পাকা আমলকির মতো, ও আপনি তোমার হাতে এসে গেছে। তার পুণ্যের প্রভাব নিয়ে চারিদিকে সবাই বিস্ময় প্রকাশ করত। এতে ষোড়শীর মনে প্রশংসার এক ধরনের নেশা জমে উঠেছিল। এমন সময়ও ছিল যখন বাড়ির ঝি চাকররাও তাকে কৃপাপাত্র বলে মনে করত। তাই এখন যখন সবাই তাকে পুণ্যবতী বলে ধন্য ধন্য করছে, তখন তার বহু দিনের গৌরবে তৃষ্ণা মেটার সুযোগ এলো। সে যে সিদ্ধি পেয়েছে এ কথা অস্বীকার করতে তার মুখে বাধে। তাই পণ্ডিত মশাইয়ের কথার জবাবে সে চুপ করেই রইল। এরপর ষোড়শী মাখনবাবুর কাছে এসে বলল, বাবা, আমার কার কাছে প্রাণায়াম শেখা ভালো হবে বলো তো? মাখনবাবু বললেন, ওসব না শিখলেও তো বিশেষ অসুবিধা দেখিনি। তুমি যতদূর এগিয়েছ সেই জায়গায় পৌঁছনোই তো বেশিরভাগ মানুষের পক্ষে অসম্ভব। তা হোক, প্রাণায়াম অভ্যাস করতেই হবে। দুর্ভাগ্য এই যে এমন একজন লোকও জুটে গেল। মাখনের বিশ্বাস ছিল আধুনিক কালের বেশিরভাগ বাঙালি মোটামুটি তাঁরই মতো, খায় দায়ে ঘুমোয় আর অন্যের কুৎসা ছাড়া পৃথিবীতে আর কোনো অসম্ভবকে বিশ্বাস করে না। কিন্তু প্রয়োজনের তাগিদে খোঁজ করতে গিয়ে তিনি দেখলেন বাংলাদেশে এমন লোকও আছে যে খুলনা জেলার ভৈরব নদীর ধারে খাঁটি নৈমিষারণ্য আবিষ্কার করেছে। এই আবিষ্কার যে সত্য তার প্রধান প্রমাণ কৃষ্ণ প্রতিপদের ভোরবেলায় স্বপ্নে সেটা প্রকাশ পেয়েছে। স্বয়ং সরস্বতী দেবী সেই রহস্য ফাঁস করেছেন। তিনি যদি নিজের আসল রূপে এসে দেখা দিতেন তাহলে বরং সন্দেহের কারণ থাকত। কিন্তু এই আশ্চর্য দেবী লীলায় তিনি হাঁড়ি চাঁচা পাখি হয়ে এসে দেখা দিলেন। পাখিটার লেজে ছিল মাত্র 3টি পালক, একটি সাদা, একটি সবুজ আর মাঝেটি পাটকিলে। এই 3টি পালকই যে সত্য রজতম, ঋক যজু সাম, সৃষ্টি স্থিতি প্রলয়, আজকাল পশু ইত্যাদি 3 সংখ্যার নানা প্রতীক, এ নিয়ে আর কোনো সন্দেহ রইল না। তারপর থেকেই সেই নৈমিষারণ্যে যোগী তৈরি হচ্ছে। 2জন এমএসসি ক্লাসের ছাত্র কলেজ ছেড়ে সেখানে যোগাভ্যাস করছে। একজন সাবজজ তার পুরো পেনশন নৈমিষারণ্য ফান্ডে দান করেছেন, আর তার পিতামাতাহীন ভাগ্নেকে সেখানে যোগী ব্রহ্মচারীদের সেবা করার জন্য রেখে দিয়ে তিনি মনে অদ্ভুত শান্তি পেয়েছেন। সেই নৈমিষারণ্য থেকেই ষোড়শীর জন্য যোগাভ্যাসের শিক্ষক পাওয়া গেল। ফলে মাখনবাবুকে নৈমিষারণ্য কমিটির গৃহী সদস্য হতে হল। গৃহী সদস্যদের কর্তব্য নিজের আয়ের ষষ্ঠাংশ সন্ন্যাসী সদস্যদের ভরণ পোষণের জন্য দান করা। তবে শ্রদ্ধার পরিমাণ অনুযায়ী এই ষষ্ঠাংশ অনেক সময় থার্মোমিটারের পাড়ার মতো আসল অঙ্কের ওপর নিচে ওঠানামা করে। হিসেব করতে গিয়ে মাখনবাবুরও একটু ভুল হতে লাগলো, আর সেই ভুলটা নিচের দিকেই যেত। কিন্তু এতে নৈমিষারণ্যের যে ক্ষতি হচ্ছিল ষোড়শী তা পূরণ করে দিল। তার গহনা প্রায় শেষ হয়ে গেল, আর তার মা সারা টাকাও প্রতি মাসে সেই হারানো গয়নাগুলোর পথ ধরল। একদিন বাড়ির ডাক্তার অনাদি এসে মাখনকে বললেন, দাদা, কি করছেন? মেয়েটা তো মারা যাবে। মাখন উদ্বিগ্ন মুখে বললেন, সত্যি তো, আমি কি করব বলো তো? ষোড়শীর সামনে তার আর সাহস নেই। একসময় খুব আস্তে গিয়ে বললেন, মা, এত অনিয়ম করলে কি তোমার শরীর টিকবে? ষোড়শী একটু হাসল। সেই হাসির অর্থ যেন এই এমন সব বৃথা উদ্বেগ সংসারী লোকেদেরই মানায়। বড়দা চলে যাওয়ার পর 12 বছর কেটে গেছে। এখন ষোড়শীর বয়স 25। একদিন সে তার যোগী শিক্ষককে জিজ্ঞেস করল, বাবা, আমার স্বামী জীবিত আছেন কিনা আমি কিভাবে জানবো? তিনি জীবিত আছেন। কি করে জানলেন? যোগী বললেন, সে কথা এখনো তুমি বুঝবে না, তবে এটা নিশ্চিত জেনে রেখো, স্ত্রীলোক হয়েও সাধনার পথে তুমি যে এত দূর এগিয়েছ
তা শুধু তোমার স্বামীর অসামান্য তপবলের জন্য। তিনি দূর থেকেও তোমাকে সহধর্মিণী হিসেবে গ্রহণ করেছেন। এ কথা শুনে ষোড়শীর শরীর মন আনন্দে ভরে উঠল। নিজের কথা ভাবতে গিয়ে তার মনে হলো যেন শিব তপস্যা করছেন আর পার্বতী পদ্ম বীজের মালা জপতে জপতে তার জন্য অপেক্ষা করছেন। ষোড়শী আবার জিজ্ঞেস করল, তিনি কোথায় আছেন তা কি জানা যায়? যোগী একটু হাসলেন, তারপর বললেন, একটা আয়না নিয়ে এসো তো। ষোড়শী আয়না এনে যোগীর নির্দেশ মতো তার দিকে তাকিয়ে রইল। আধ ঘন্টা পর যোগী জিজ্ঞেস করলেন, কি কিছু দেখতে পাচ্ছ? ষোড়শী একটু দ্বিধা করে বলল, হ্যাঁ, যেন কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। যোগী বললেন, সাদা কিছু দেখতে পাচ্ছ? ষোড়শী বলল, হ্যাঁ, সাদা তো বটেই। মনে হচ্ছে না যেন পাহাড়ের ওপর বরফ? ষোড়শী বলল, হ্যাঁ, নিশ্চয়ই বরফ। আমি তো কখনো পাহাড় দেখিনি, তাই এতক্ষণ ঠিক বুঝতে পারছিলাম না। এইভাবে আশ্চর্য উপায়ে ধীরে ধীরে দেখা গেল বড়দা নাকি হিমালয়ের দুর্গম জায়গা লংচু পাহাড়ে বরফের ওপর অনাবৃত দেহে বসে আছেন। সেখান থেকে তার তপস্যার তেজ নাকি এসে ষোড়শীকে স্পর্শ করছে, এক আশ্চর্য ঘটনা। সেদিন ঘরের মধ্যে একা বসে ষোড়শীর সারা শরীর কাঁপতে লাগল। তার মনে হলো স্বামীর তপস্যা তাকে দিন রাত ঘিরে আছে। স্বামী কাছে থাকলে মাঝে মাঝে যে বিচ্ছেদ হতে পারত, সেই বিচ্ছেদও এখন নেই। এই ভাবনায় তার মন আনন্দে ভরে উঠল। তার মনে হলো তার সাধনা আরও অনেক কঠোর হওয়া উচিত। এতদিন আর পৌষ মাস পর্যন্ত যে কম্বলটা সে গায়ে দিত সেটাও এখনই ফেলে দিল। সঙ্গে সঙ্গে শীতে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। ষোড়শীর মনে হলো যেন লংচু পাহাড়ের ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগছে। হাত জোড় করে চোখ বুজে সে বসে রইল, আর চোখের কোণ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। সেই দিনই দুপুরে খাওয়ার পরে মাখনবাবু ষোড়শীকে তার ঘরে ডেকে নিয়ে খুব সংকোচের সঙ্গে বললেন, মা, এতদিন তোমাকে বলিনি, ভাবছিলাম দরকার হবে না, কিন্তু আর চলছে না। আমার সম্পত্তির চেয়ে দেনা অনেক বেড়ে গেছে। যে কোনো দিন আমার সব সম্পত্তি ক্রোক হয়ে যেতে পারে। ষোড়শীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তার মনে আর কোনো সন্দেহ রইল না যে এসবই তার স্বামীর কাজ। তার স্বামী যেন তাকে পুরোপুরি সহধর্মিণী করে নিচ্ছেন। সংসারের যে সামান্য ব্যবধান এতদিন ছিল সেটাও যেন এবার মুছে গেল। শুধু উত্তরের হাওয়া নয়, এই যে দেনা, এটাও যেন লংচু পাহাড় থেকে এসে পৌঁছেছে। এ যেন তার স্বামীরই দক্ষিণ হাতের স্পর্শ। সে হাসি মুখে বলল, ভয় কি বাবা? মাখনবাবু বললেন, তাহলে আমরা দাঁড়াবো কোথায়? ষোড়শী বলল, নৈমিষারণ্যে একটা চালা বেঁধে থাকবো। মাখনবাবু বুঝলেন এর সঙ্গে সংসারের হিসেব নিয়ে কথা বলা বৃথা। তিনি বাইরে এসে চুপচাপ বসে তামাক টানতে লাগলেন। ঠিক তখনই একটা মোটর গাড়ি এসে দরজার সামনে থামল। সাহেবী পোশাক পরা এক যুবক লাফ দিয়ে নেমে মাখনবাবুর ঘরে এসে খুব অগোছালোভাবে নমস্কার করার চেষ্টা করে বলল, চিনতে পাচ্ছেন না? মাখনবাবু অবাক হয়ে বললেন, এ কি, বড়দা নাকি? বড়দা নাকি জাহাজের লস্কর হয়ে আমেরিকা গিয়েছিল। 12 বছর পরে সে আজ ফিরেছে। এখন সে একটা কাপড় কাচার কল কোম্পানির ভ্রমণকারী এজেন্ট। বাপকে বলল, বলি, আপনার যদি কাপড় কাচার কল দরকার হয়, খুব সস্তায় করে দিতে পারি। এই বলে সে পকেট থেকে ছবি আঁকা একটা ক্যাটালগ বের করল।
শেষে থেকে যায় এক প্রশ্ন, যে তপস্যা আমরা করি তা কি সত্যি ঈশ্বরের জন্য, নাকি নিজেরই এক অদেখা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো আমাদের প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও এক তপস্বিনী লুকিয়ে আছে। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30টায় নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।